একদিন ইয়ামিন তার দাদা বাড়ির রুমের মধ্যে বসেছিল। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। তখন ইয়ামিনের সাথে সেই গেছুবুতো বসেছিল। দূর, এই বৃষ্টিটা আর ভাল লাগছে না। গ্রামের বাড়িতে বেড়াতে এলাম, কিন্তু বৃষ্টিতে বাইরে বের হতে পারছি না। বৃষ্টির জন্য শম্পাও আমাদের বাড়িতে আসতে পারছে না। ঘরে বসে যে খেলবো তাও পারছি না। আমার কিচ্ছু ভাল লাগছে না। ইয়ামিন, আমি আগে থেকেই আভাস পাচ্ছি আর কিছুদিনের মধ্যে এই গ্রামে বন্যা হবে, আর সেই বন্যায় সব ঘরবাড়ি ডুবে যাবে। আর ধুর, কি বলছো গেছুবু? আমার বিশ্বাস হচ্ছে না। আরে ইয়ামিন, আমি সত্যি বলছি, তুমি তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করো, না হলে এই পানিতে তোমরাও ডুবে যাবে। আর তখনই ইয়ামিনের আম্মু ইয়ামিনের কাছে আসে। এই ইয়ামিন, খাবার খাবে না? চলো এখনই, তোমার দাদু ভাই তোমার জন্য খিচুড়ি রান্না করছে, সাথে তোমার জন্য চিকেন রান্না করছে। তুমি লেগ পিসটা খাবা। আম্মু, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার কেন জানি মনে হচ্ছে খুব শীঘ্রই এই গ্রামে বন্যা হবে আর সব ঘরবাড়ি ডুবে যাবে। ইয়ামিন, তোমার মনে যখন যা ইচ্ছা হয় তাই বলতে থাকো। চলো, একা একা বসে থেকে মাথার মধ্যে আজাইরা বুদ্ধি। সত্যি বলছি আম্মু, তুমি আমার কথা একটু শোনো। ঠিক তখনই আকাশ ভর্তি মেঘ হয়েছে আর বজ্রপাত হচ্ছে, আর হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আম্মু, বলছি না, ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। ইয়ামিন, এত কথা না, চলো খাবার খাবে। তখন ইয়ামিন খাবার খেতে যায়। খাওয়া শেষ করে ইয়ামিনের বাবা, সাম্বা, তার মামা সবাই একসাথে ছিল। তখন ইয়ামিন সবাইকে ডেকে বলে, আব্বু শোনো শোনো, আর কয়েকদিনের মধ্যে এই গ্রামে বন্যা হবে। আমরা এখনই ঢাকায় চলে যাই, চলো। ধুর ইয়ামিন, এই বৃষ্টি তো সকালেই থেমে যাবে, আর আমরা তো বলছি ঢাকায় তো খুব শীঘ্রই চলে যাব। আব্বু, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না। খুব শীঘ্রই বন্যা হবে। আরে বাবা শোনা, তুমি শুধু শুধু আজাইরা চিন্তা ভাবনা করছো। চলো চলো, ঘুমাতে চলো। ইয়ামিন রাতের বেলা তার ঘরে ছিল। তখন গেছুবুত ইয়ামিনের সামনে আসে। ইয়ামিন তখন গেছুবুতকে বলে, গেছুবুত, কেউ আমার কথা বিশ্বাস করছে না। এই গ্রামে যদি বন্যা হয় তাহলে আমি সবাইকে কিভাবে বাঁচাবো? কেউ আমার কথা বিশ্বাস করছে না। তুমি একটা উপায় বের করে দাও গেছুবুত। ইয়ামিন, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। কালকে সকালে বৃষ্টি থামলে আমার ওস্তাদের কাছে তোমাকে নিয়ে যাব। দেখি ওস্তাদ এর কোনো সমাধান করতে পারে কিনা। সত্যি বলছে গেছুবুত? আচ্ছা গেছুবুত, তাহলে আমি কালকেই তোমার ওস্তাদের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও গেছুবুত, আমি ঘুমাবো। ইয়ামিন, তুমি ঘুমাও, আমি তো ঘুমাই না, আমি সারা রাত জেগে থাকি। আচ্ছা গেছুবুত, তুমি জেগে থাকো, গ্রাম পাহারা দাও, আমি ঘুমাতে যাই। পরের দিন সকালবেলা বৃষ্টি অনেকটা কমে গেছে। ইয়ামিন আর গেছুবুতের ওস্তাদের কাছে যায়। গেছুবুতের ওস্তাদ একটা ভয়ানক পরিত্যক্ত কুয়ার মধ্যে থাকতো। সেখানে ইয়ামিন আর গেছুবুত গিয়ে ইয়ামিন বলে গেছুবুতকে, গেছুবুত, এই অদ্ভুত জায়গায় কেন এনেছো আমাকে? আমার এখানে অনেকটা ভয় লাগছে। আর ইয়ামিন, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, চলো। ইয়ামিন আর গেছুবুত সেই পুরানো কুয়ার কাছে যায়। কুয়ার সামনে গিয়ে গেছুবুতটা বলে, ওস্তাদ, কোথায় গেলেন আপনি? উঠে আসুন, আপনাকে আমাদের প্রয়োজন। ওস্তাদ, আপনি কি আমার কথা শুনছেন? উপরে চলে আসুন। ঠিক তখনই সেই কুয়ো থেকে একটা ভূত উঠে আসে, আর সেই ভূতটা উপরে এসে ভয়ানক ভাবে হাসি দিতে থাকে। হো হো হো, কি সুন্দর একটা ঘুম দিয়েছি, আর সেই সময় আমার ঘুম নষ্ট করতে কে এসেছে? তোমার মুখে বন্ধ। তুমি দাঁত ব্রাশ করো নাই? আমার সাথে কথা বলতে হইলে এখনই দাঁত ব্রাশ করে আসো। আরে, এই পুচকি ছেলে বলে কি আমার মুখে গন্ধ? তোরা এখানে কেন এসেছিস? আমার ঘুম কেন ভেঙে দিয়েছিস? ওস্তাদ, আপনাকে আমাদের খুব প্রয়োজন। আমাকে কেন প্রয়োজন? আর তুই এই ছেলেকে কোথায় পেয়েছিস? আমাদের আস্তানায় কেন এনেছিস?
আর তুই এখনো ভূতেদের স্কুলে যাসনি, ওর সাথে দুষ্টামি করতেছিস তাই না? ওস্তাদ, আমাদের অনেক বড় বিপদ আসছে, আপনার সাহায্য খুব প্রয়োজন আমাদের। আমি কাউকে ফ্রিতে সাহায্য করি না। ওস্তাদ, আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ আসছে। আমাদের আবার কি বিপদ? আরে ওস্তাদ, আর কিছুদিনের মধ্যেই এই গ্রামে বন্যা হবে। আমি দেখেছি আপনার এই যে কুয়াটা, এটাও বন্যায় তলিয়ে যাবে। আর আমরা ভূতরা যে গাছে বসবাস করি, সেই গাছটাও তলিয়ে যাবে। তখন আমরা কোথাও থাকতে পারবো না, চারপাশে শুধু পানি আর পানি থাকবে। তো আমাদের থাকার জন্য নতুন একটা কিছু তৈরি করতে হবে, যা কিনা পানির উপরে ভেসে থাকে। তো আমি কি করতে পারি? আপনি আমাদের একটা বুদ্ধি দেন, কিভাবে এই পানির উপরে আমরা ভেসে থাকবো। পানির উপরে যেহেতু কলা গাছ ভেসে থাকে, তাই তোরা একটা কলা গাছের বাড়ি বানা। ও, চমৎকার বুদ্ধি ওস্তাদ, আপনি একটা ভালো বুদ্ধি দিয়েছেন। এই থাম থাম, সেই বাড়িতে কিন্তু আমাদেরও থাকতে দিতে হবে। ইয়ামিন তখন বলে, কিন্তু ভূত সাহেব, আমার কথা তো কেউ বিশ্বাস করছে না। আমি একা একা কি সেই কলা গাছের বাড়ি বানাতে পারবো? তোর কলা গাছের বাড়ি বানাতে আমরা দুজন সাহায্য করব, কিন্তু শর্ত মনে রাখিস, ওই বাড়িতে কিন্তু আমরাও থাকবো। আচ্ছা ভূত সাহেব, একটা সমস্যা, আপনাদের সাথে কি আমার আব্বু আম্মু থাকতে পারবে? কেন থাকতে পারবে না? তাহলে আমি তোদের সাহায্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাইতো না, আমি তোমার শর্তে রাজি। আপনি আগে কলা গাছের ঘরটা বানান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল। এরপর ওরা তিনজন অনেকগুলো কলা গাছ নিয়ে আসে, কিন্তু ওরা তিনজন ভেবে পাচ্ছে না কিভাবে এই কলা গাছ দিয়ে বাড়ি তৈরি করবে। তখন ভূতের ওস্তাদ বলে, এই শোন, আজকে আমার অনেক কাজ আছে, কালকে এসে তোর বাড়ি বানাবো। এই শোন, আজকে আমি কোনো কাজ করতে পারবো না, আমি কালকে আসবো, তোরা থাক, আমি গেলাম। এ কথা বলে ভূতেদের ওস্তাদ সেখান থেকে চলে যায়। তখন ইয়ামিন আর গেছো ভূত সেই কলা গাছগুলোর সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে। ঠিক তখন সাম্বা সেখানে চলে আসে, এসে বলে, এই আমিন, তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো কলা গাছ দিয়ে তুমি কি করবা? সাম্বা, আমার কথা তো তুমি বিশ্বাস করবা না, তারপরও বলতেছি, আর কয়েকদিনের মধ্যেই এই গ্রামে বন্যা হবে, আর আমাদের সব ঘরবাড়ি ডুবে যাবে, আমরাও ডুবে যাব। তাই আমি কলা গাছের বাড়ি বানাবো। আরে ইয়ামিন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, থাকো তোমার কলা গাছ নিয়ে, আমার তো মনে হয় তুমি ছাগল হয়ে গেছো, এই কলা গাছ খাবা। এ কথা বলে শ্রাবণী চলে যায় সেখান থেকে। ইয়ামিন মন খারাপ করে তার রুমে বসে থাকে। তখন গেছো ভূত বলে, ইয়ামিন, আজকে আমার কাজ আছে, কালকে আসবো আমি। আচ্ছা ঠিক আছে গেছো ভূত, কালকে তাড়াতাড়ি চলে এসো। গেছো ভূত এ কথা বলে সেখান থেকে চলে যায়। আর সেদিন রাতেই অনবরত বৃষ্টি হতে থাকে, মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে, চারপাশে পানিতে থই থই হয়ে গেছে। রাতের বেলা এত বৃষ্টি হয়েছে যে সবার ঘর প্রায় ডুবে ডুবে যাচ্ছে। তখন বাইরে শম্পা একটা ভেলাই করে এসে বলে, ইয়ামিন ভাইয়া, গ্রাম পুরো ডুবে গেছে, তোমরা ঘরে থেকো না, পানির স্রোত এদিকেই আসছে, আমরা সবাই ডাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তোমাদের বাড়িও খুব শীঘ্রই ডুবে যাবে, তাড়াতাড়ি চলো এখনই। ইয়ামিন তখন ঘাবড়ে যায়। তখন ইয়ামিন তার মার কাছে এসে বলে, দেখছো আম্মু, বলছিলাম না বন্যা হবে, এখন ঠিকই বন্যা হলো। আর আমি যে কি করব, আমি এখনো কলা গাছের বাড়িটাই বানাতে পারলাম না। দেখো চারপাশে পানি থই থই করছে, আমি যে কি করব, সবাইকে কিভাবে সাহায্য করব। এখন আমার গেছো ভূতকে খুব প্রয়োজন। এই বলে ইয়ামিন তার ঘরে চলে যায়। আর সে গেছো ভূতকে ডাকতে শুরু করে, গেছো ভূত, কোথায় তুমি? তোমাকে আমার খুব প্রয়োজন, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। ঠিক তখনই গেছো ভূতটা সেখানে চলে আসে, এসে বলে, আরে আমি অনেক দূরে গেছিলাম, আমার একটু দেরি হয়ে গেল, আর তোমাদের এই পুরো গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে, আমাদের ভূতের স্থানগুলো ডুবে যাচ্ছে, কি করব? আমাদের কলা গাছের বাড়িটাও তো তৈরি করা হলো না, এখন কি করব আমরা? আমি বলতে পারছি না গেছো ভূত, তোমার ওস্তাদ কোথায়? তোমার ওস্তাদকে ডেকে আনো। এই কথা বলতে বলতে গেছো ভূতের সেই ওস্তাদটাও সেখানে চলে আসে। আর বলিস না,
আমার থাকার সেই পুরনো কুয়োটাও ডুবে গেছে। এখন তাড়াতাড়ি যেভাবেই হোক কলা গাছের বাড়িটা বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ চলো আমরা এখনই কলা গাছের বাড়িটা বানাই। তখন ইয়ামিন, গেছো ভূত আর ভূতের ওস্তাদ তিনজন মিলে সেই কলা গাছের বাড়িটা বানাতে যায়। বৃষ্টি অনেক হওয়ায় ওরা কোনোভাবেই বাড়িটা তৈরি করতে পারছে না। তখন সেই গেছো ভূতের ওস্তাদ বলে, এই দাঁড়া, আমি তো ভুলেই গেছি যে আমি জাদু জানি। আমার জাদু দিয়েই তো আমি কলা গাছের বাড়িটা তৈরি করতে পারি। এই বলে সেই গেছো ভূতের ওস্তাদটা তার জাদু দিয়ে কলা গাছের একটা বাড়ি বানায়। বাড়ির উপরে ছাউনিটা কলা পাতা দিয়েছিল, কিন্তু তারপরও বৃষ্টি পানি সেই ঘরের ভিতরে ঢুকছিল। তখন ইয়ামিন বলে, আরে গেছো ভূত, বৃষ্টি পানি যদি ঘরের ভিতরে ঢুকে তাহলে তো আমরা পানির উপরে ভেসে থাকতে পারবো না। এখন কি উপায় বলো তো? তখন গেছো ভূত বলে, ওস্তাদ একটা কাজ করতে পারেন, বাড়ির ছাদের উপরে ছাতা লাগিয়ে দিতে পারেন। আরে কি বলছিস এগুলো উল্টাপাল্টা? আরে ওস্তাদ, বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা তো ছাতি ইউজ করি, তাই বাড়ির উপরে ছাতি দিলে বৃষ্টি পানি বাড়ির ভিতরে ঢুকবে না। ও, তুই ভালো বুদ্ধি দিয়েছিস তো। এখনই বাড়ির উপরে ছাতি দিচ্ছি, দাঁড়া। তখনই তার জাদু দিয়ে বাড়ির উপরে ছাতি লাগিয়ে দেয়। আর ইয়ামিন তার কলা গাছের বাড়িটা দেখে অনেক খুশি হয়। বাড়িটা যখন বানানো শেষ হয় তখনই ইয়ামিন তার ঘরে চলে যায় আর বাড়ির ভিতরে ঢুকে সবাইকে বলে, আম্মু আব্বু চলো এখনই আমার কলা গাছের বাড়িতে উঠবে। তোমাদের এই বাড়িটা এখনই ডুবে যাবে, তাড়াতাড়ি চলো, পানি খুব জোরে আসছে। তখন ইয়ামিনের আব্বা বলে, আরে ইয়ামিন, আমরা যদি ওই কলা গাছের বাড়িতে উঠি তাহলে ওই বাড়িটা তো ডুবেই যাবে। আমরা এতগুলো মানুষ, আমরা কি থাকতে পারবো ওখানে? হ্যাঁ আব্বু, থাকতে পারবে, তাড়াতাড়ি চলো, এখনই চলো, সময় খুব অল্প। আর যাবার আগে আমি বলছি, আমরা কিন্তু ওই বাড়িতে একা থাকবো না, আমাদের সাথে কিছু ভূত থাকবে। ইয়ামিন কি বলছো? ভূত? ভূতদের সাথে আমরা থাকবো? সেই ভূতগুলো তোমাদের কিচ্ছু করবে না আম্মু, আমি কথা দিচ্ছি। কি বলছো ইয়ামিন? এটা কিভাবে সম্ভব? আমরা পারবো না কোনো ভূতেদের সাথে থাকতে। আম্মু প্লিজ চলো এখনই, পানির স্রোত এদিকেই আসছে, তোমরা সবাই ডুবে যাবে। তখন টাইটানিকের মতন আমরা সবাই মারা যাব, কোনোভাবেই আমরা বাঁচবো না। হ্যাঁ ইয়ামিন আর আম্মু, কথা বলো না, চলো তাড়াতাড়ি। ভূতেদের সাথেই থাকবো, অসুবিধা নাই, কিন্তু এই পানির মধ্যে তো আমরা বাঁচবো না। এই কথা বলেই ওরা সবাই কলা গাছের বাড়িতে উঠে যায়। আর ইয়ামিন তার হাতে বৈঠা নিয়ে সেই কলা গাছের বাড়িটা চালাতে শুরু করে। ইয়ামিন বৈঠা দিয়ে তার কলা গাছের বাড়ি নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। আর চারপাশে অথই পানি, তার সাথে হালকা বৃষ্টিও হচ্ছে। তারা পানির মধ্যে কোনো ডাঙা খুঁজে পাচ্ছে না। কিছু দূর সামনে এগোতে না এগোতেই ইয়ামিন দেখে শম্পা একটা ভেলার উপরে ভেসে আছে। শম্পা ইয়ামিনকে দেখে বলে, ইয়ামিন ভাইয়া, তোমার কলা গাছের বাড়িটা তো খুব সুন্দর। আমি বৃষ্টিতে ভিজে গেছি ভাইয়া, তোমার ওই কলা গাছ বাড়িতে আমাকে কি থাকতে দিবে ইয়ামিন ভাইয়া? হ্যাঁ শম্পা, তুমি আমার বাড়িতে থাকতে পারো, তুমি চলে এসো। একথা বলেই শম্পা ইয়ামিনের সেই বাড়িতে উঠে। ইয়ামিন ভাইয়া, সামনের দিকে খেয়াল রাখো, সামনে অনেক পানি স্রোত। তোমার এই কলা গাছের বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ইয়ামিন ভাইয়া। শম্পা, তুমি নিশ্চিন্তে আমার এই বাড়িতে থাকতে পারো। এভাবে ইয়ামিনের সেই কলা গাছের বাড়িটা অনেকগুলো গ্রাম পার করে। হঠাৎই সেদিন সন্ধ্যাবেলা ইয়ামিনের কলা গাছের বাড়িটা একটা বিশাল গাছের সাথে আটকে যায়। সেই গাছটাও অর্ধেক পানিতে ডুবেছিল। তখন সেই গেছো ভূতের ওস্তাদ বলে, এই দাঁড়াও ইয়ামিন, আমার এখানে কিছু সঙ্গীরা আছে, এদেরকেও তো নিতে হবে। কোথায় আমার সাঙ্গ বাঙ্গরা, তোরা কোথায়? তখন সেই গাছ থেকে দুজন পেতনি বের হয়। পেতনিগুলো এসে বলে, আমি বলেছিলাম না ওস্তাদ আসবে আমাদের নিতে। এই কথা বাড়াস না, এখনই এই বাড়িতে উঠে পড়, জলদি জলদি উঠে পড়। এই বন্যার পানি খুব দ্রুত উঠছে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। তখন ওই পেতনি দুটো ইয়ামিনদের বাড়িতে ওঠে। ইয়ামিনের আম্মা তাদের দুজনকে দেখে অনেকটা ভয় পায়। ইয়ামিন, এই ভূতগুলো আবার আমাদের রক্ত চুষে না খায়। একথা শুনে ওর মধ্যে একটা পেতনি বলে, আরে ধুর, তোর মতন সাতচন্নির রক্ত আমি খেতে যাব? আমার পেস্টিস আছে না? ইয়ামিন, বেশি দেরি করো না,
তাড়াতাড়ি চলো, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গেছো ভূত ইয়ামিনকে পথ দেখিয়ে দিচ্ছে। ইয়ামিন, ডাইনে যাও, ডাইনে, একটু বায়ে। হ্যাঁ, এখন সোজাই যেতে থাকো। ইয়ামিনের কলা গাছের বাড়িটা যেতে যেতে হঠাৎই নদীর মাঝখানে অদ্ভুত একটা জায়গায় যায়। সেখানে অনেকগুলো ভাসমান নৌকা আছে আর জায়গাটা দেখতে অনেক ভয়ানক। তখনই গেছো ভূতের ওস্তাদ বলে, ইয়ামিন, তাড়াতাড়ি এখান থেকে চলো, এই জায়গাটা ভালো নয়, তোমার এই বাড়িটা দখল করবে। আরে কি বলছেন আপনি? কে দখল করবে আমার বাড়ি? এখানে একটা ভয়ানক জিন থাকে, সে সবার নৌকা দখল করে নেয়। তাহলে তাড়াতাড়ি যাই। এই বলে ইয়ামিন যখন যেতেই যাবে ঠিক তখনই সেই দুষ্ট জিনটা সেখানে চলে আসে। এসে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসে? আমার এখানে এসেছো, কিছুক্ষণ সময় তো বিশ্রাম নিয়ে যাও। আমার কাছে অনেক ধরনের জিনিস আছে, সাথে খাবারও পাবে। ইচ্ছে হলে টাকা দিয়ে খেতে পারো তোমরা। তখন ইয়ামিন বলে, আরে না না জিনের বাদশা, আমাদের কিছু লাগবে না। এই পথ দিয়ে যাচ্ছিলাম আমরা, আমাদের অনেক তাড়া আছে, অনেকটা পথ যেতে হবে। সে কি, তোমাদের এত তাড়া কেন? আমার এখানে থাকো, বিশ্রাম নাও, পরে যেও। আমার এখানে সবাই আসে, পেতনি পিচাস জিন পরি সবাই আমার এখানে আসে। আর তোমরা আমার এখানে বিশ্রাম নিবে না, কিছু কিনবে না, তা কি হয়? আর আমি তোমাদের আপ্যায়ন করতে চাই। তোমরা যদি আমার আপ্যায়ন না নাও তাহলে কিন্তু আমার অমঙ্গল হবে। এসো এসো ইয়ামিন, তাড়াতাড়ি এসো। তখন গেছো ভূত বলে, এই আমিন, এখানে একটু সময় নষ্ট করো না, তাড়াতাড়ি চলো। ওর ভাবসাব ভালো লাগছে না, তাড়াতাড়ি চলো এখান থেকে ইয়ামিন, ও কিন্তু সুবিধার লোক না। তো ইয়ামিন, তোমাদের এই কলা গাছের বাড়িটা তো বেশ সুন্দর, উপরে ছাতি আর চারপাশে সুন্দর কলার গাছ। তোমার কলার গাছের বাড়িটা বেশ সুন্দর, তো এটা আমাকে দিয়ে দাও, এটা আমি নিতে চাই। আমার পছন্দ হয়েছে তোমার এই বাড়িটা, আর তুমি যদি চাও আমি কিছু স্বর্ণ মুদ্রা তোমাকে দিতে চাই। আরে না না, আমাদের একমাত্র আশ্রয় এটাই। আমি কিছুতেই আমার এই কলা গাছের বাড়ি তোমাকে দিতে পারবো না। এটার মাধ্যমেই আমরা ডানা খুঁজতেছি, এটা আমি কিছুতেই বিক্রি করব না। অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছি আমি। কি, আমার প্রস্তাব তুই ফিরিয়ে দিলি? তোর এত বড় সাহস! একটুখানি পুচকি ছেলে, আমি হচ্ছে এখানকার জিনের বাদশা, আর আমার সাথে তুই পাঙ্গা নিচ্ছিস? আমার কথা কেউ ফেলে না। দাঁড়া, তোদের আমি জাদু দিয়ে বন্দি বানিয়ে রাখছি, আর তোদের বাড়িটা আমি জোর করে নিয়ে নেব। ঠিক তখন গেছো ভূত বলে, ইয়ামিন, এই নাও জাদুর জাল, এই জাদুর জালটা ওর উপরে ছুঁড়ে মারো। তখনই ইয়ামিন সেই জাদু জালটা সেই জিনের বাসার উপরে ছুঁড়ে মারে। যখন ওই জালটা সেই জিনের উপরে পড়ে, সেই জিনটা তখন বলে, ওরে বাবারে, এটা তো জাদুর জাল, আমি তো ওই জাদুর জাল থেকে বের হতে পারছি না। কে আছো, আমায় বাঁচাও। ইয়ামিন, আর একটু সময় নষ্ট করো না, তাড়াতাড়ি চলো এখান থেকে। ইয়ামিন তার হাতের বৈঠা দিয়ে যেতে লাগে। তখন ইয়ামিন বলে, গেছো ভূত, আমি তো কিছুতেই এগোতে পারছি না। তখন গেছো ভূতের ওস্তাদ বলে, দাঁড়াও ইয়ামিন, আমি আমার জাদুর মাধ্যমে আমাদের সবাইকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এই বলে সেই গেছো ভূতের ওস্তাদ জাদু দ্বারা কলা গাছের বাড়িটা অনেক দূর নিয়ে যায়। আর কিছু দূর যেতে না যেতে ইয়ামিনরা ডাঙা খুঁজে পেল। গেছো ভূত, আজকে তোমার জন্য আমরা বেঁচে গেলাম, আর তোমার বুদ্ধিতে এই কলা গাছের বাড়ি দিয়ে আমরা ডাঙা খুঁজে পেয়েছি। গেছো ভূত, তুমি অনেক বড় বিপদের হাত থেকে আমাদের বাঁচিয়েছো। এই বলতে বলতে ইয়ামিনদের কলা গাছের বাড়ি ডাঙার কাছে গিয়ে পৌঁছায়। সেই ডাঙায় কোনো পানি নেই, আর ডাঙাটা খুব সুন্দর। ইয়ামিন, দেখো চারপাশে পানি নেমে গেছে, মনে হচ্ছে বন্যা শেষ হয়ে আসছে। আমাদের যাত্রাও শেষ হলো ইয়ামিন। ওই তো ওস্তাদ, ওই যে বড় একটা বট গাছ, ওখানে আমাদের থাকার ব্যবস্থা
ব্যবস্থা করব। ইয়ামিন, তোমরা আপাতত কিছুদিন এখানে থাকতে থাকো বাড়ি বানিয়ে। বন্যা শেষ হলে আবার তোমাদের নিজের বাড়ি ফিরে যেও। ইয়ামিন সেই ডাঙায় গিয়ে দেখে সবাই নতুন করে আবার বাড়ি বানানো শুরু করে। ইয়ামিনের সব ঘটনা শুনে আর তার কলা গাছের বাড়ি দেখে সেই ডাঙার সবার কাছে ইয়ামিন রিয়েল হিরো হয়ে গেল। সবাই ইয়ামিনকে এক নামে চিনে, ভাসমান কলা গাছের বাড়ির মালিক হিসেবে। আর ইয়ামিন মাঝে মধ্যে তার কাজ শেষ করে চলে যেত তার ভূত বন্ধুদের সাথে আড্ডা দিতে রাতের বেলা।